আগামী 16ই ফেব্রুয়ারি রবিবার ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক সংগঠনের যৌথ কনভেনশন তেলেমুরা টাউন হলে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্য নিয়ে অসংগঠিত শ্রমিক সংগঠনের দাবি সনদ এবং সমস্যা এবং কিষাণ কংগ্রেসের সমস্যা নিয়ে আলোকপাত করবেন আমাদের প্রবীর চক্রবর্তী মহোদয়, স্পোকসম্যান, জাতীয় কংগ্রেস ত্রিপুরা প্রদেশ। নমস্কার, আমার সাথে আছেন আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়ক, প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা শ্রী অশোক বৈদ্য, আমাদের অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্যের চেয়ারম্যান শ্রী শান্তনু পাল। আমরা যে দিকটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সকলেই অবগত আছে আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার বলা যায় 3 ভাগের 2 ভাগই হচ্ছে কৃষিজীবী এবং শ্রমজীবী অংশের মানুষ। আমাদের দেশের অর্থনীতি প্রায় ভিত্তিটাই হচ্ছে কৃষি এবং শ্রমিক নির্ভর। এটা আমি দীর্ঘ ইতিহাস বলতে চাই না, আমি এই সাম্প্রতিক সময়ের কয়েকটা তথ্যই শুধু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। যে আমরা যদি দেখি 2014 সালের পূর্বে বিশেষত ভারতীয় জনতা পার্টি এবং সেই দলের অন্যতম সেই সময়কার নেতা আজকের প্রধানমন্ত্রী মোদীজি আর ভারতবর্ষের একেবারে বৃহৎ যে মিডিয়া গোষ্ঠী, তাদের একটা বড় অংশ তারা নানাভাবে প্রচার করে আসছিল যে ইউপিএ সরকার সমস্ত দিক থেকে কি ব্যর্থ, শ্রমিক কল্যাণ এবং কৃষক স্বার্থ তাদের হাতে সুরক্ষিত না, তারা ব্যর্থ হয়েছে। আরো নানা বিষয়, দুর্নীতিবাদ, বেকারিত্ব সৃষ্টিকারী, দেশের দুর্দশা সৃষ্টিকারী, এই সমস্ত অসংখ্য অভিযোগ উত্থাপিত করে তাদের ব্যর্থতাকে তুলে ধরেছে। নানা প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক প্রতিশ্রুতি, সেগুলি বলতে চাই না। কৃষকদের কল্যাণে, শ্রমিকদের কল্যাণে অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতি, সুন্দর সুন্দর কথা উপস্থিত করেছে। আমরা 2014 সালের পর থেকে আজ পর্যন্ত এবং সম্প্রতি যে বাজেট অধিবেশন চলছে, যে বাজেট পর্যন্ত যদি আমরা একটু চোখ বুলিয়ে নিই, তাইলে কি দেখা যায়? দেখা যাচ্ছে, আমি শুধু প্রথম যদি কৃষক কল্যাণটাই যদি ধরি, কৃষকদের কল্যাণের প্রশ্নে অনেক সুন্দর সুন্দর কথা, এত সুন্দর কথা অতীতে কখনো শোনা যায়নি। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি শুনিনি। মোদীজি আসার পর নানা সুন্দর সুন্দর প্রকল্প, নানা কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তার সাথে কাজের কোনো মিল নেই। যেমন ধরুন, প্রকল্প রূপায়িত করতে গেলে পরে অর্থের প্রয়োজন, অথচ মোদীজির এই বাজেট সহ তার আগের 10টা বাজেটে কৃষক কল্যাণ এবং সার্বিকভাবে শ্রমিক কল্যাণ এবং দরিদ্র মানুষের কল্যাণে যে সরকারি প্রকল্পগুলি, এতে বরাদ্দ নিয়মিতভাবে কমে আসছে। কৃষক কল্যাণে আমরা বরাদ্দ কমার সাথে সাথে আমরা দেখেছি এই 2টা ক্ষেত্রে যে কর্পোরেট, বিশেষ করে মোদীর যে বন্ধুস্থানীয় ব্যক্তি, যারা কর্পোরেট পুঁজি
তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য দেশে যে প্রচলিত কৃষি আইন এবং শ্রম আইনগুলি ছিল, এর মধ্যে 3টা কৃষি আইন পরিবর্তন করে সেখানে কালো কৃষি আইন বলবৎ করা হয়। প্রধানত সেখানে কর্পোরেট পুঁজিকে সুযোগ করে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রেও যাতে অবাধে কর্পোরেট পুঁজি বিচরণ করতে পারে। শ্রম আইনেরও 4টি শ্রম আইনেরও এই সময়ের মধ্যে সংশোধন করা হয়েছে। আপনারা জানেন যে কালো কৃষি আইনের প্রতিবাদে যে আইন, যখন গোটা দেশ কোভিডকালীন সময়ে একেবারে একদিকে আতঙ্কগ্রস্ত, অন্যদিকে দুর্দশাগ্রস্ত, সেই সময় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে মোদিজি সেই আইনগুলিকে পাস করিয়ে এনে সেই আইনের প্রতিবাদে দেশের 500টা কৃষক সংগঠন 20 সালের 26শে নভেম্বর থেকে লাগাতার আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন চলে আপনার 384 দিল্লি অভিমুখী। বৃষ্টি, রোদ, শীত উপেক্ষা করে কৃষকরা সেই আন্দোলন চালিয়েছিল। 750 জন কৃষক সেখানে এই আন্দোলন করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিল। অবশেষে 21 সালের 29শে নভেম্বর মোদিজি বাধ্য হয় সারা দেশে জনমত সৃষ্টি হওয়ার ফলে এই আইন প্রত্যাহার করতে। পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে এই প্রত্যাহারের। সেই সময় কৃষকদের সংগঠনের সাথে লিখিত চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে ছিল, অন্য সব বিষয় বলতে চাই না, স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী কৃষকদের ফসলের ন্যূনতম মূল্য, যাকে বলা হয় MSP, তা C2 প্লাস 50% ভিত্তিতে কার্যকরী করা হবে। সার, বীজ সহ কীটনাশক, কৃষি সামগ্রী এইগুলিতে ভর্তুকি যা ছিল এটা বাড়ানো হবে। কৃষকদের ঋণ যা ছিল এককালীন মুকুব করে দেওয়া হবে এবং সেখানে পেনশন, কৃষি পেনশন, কৃষকদের পেনশন চালু করা হবে। কিন্তু দুঃখের বিষয়, মোদিজি অন্যান্য প্রতিশ্রুতিগুলি যেমন দেশে রক্ষা করেননি, এখানে এই সময়ে দেওয়া মোদিজির পার্লামেন্টের ভেতরে সেই প্রতিশ্রুতিকেও রক্ষা করেনি। এর পরিবর্তে আমরা দেখলাম সেখানে একটা আইন আনার চেষ্টা করেছে, যে কৃষকদের ঘুরপথে একটা আইন আনার চেষ্টা করেছে ন্যাশনাল এগ্রিকালচার পলিসি নামে, যাতে কর্পোরেটদের আরো বেশি সুবিধা করে দেওয়া হয়েছে। এই আইন যদি কার্যকরী হয় তাহলে কৃষকদের দুরবস্থা আরো বাড়বে। এটা মানে এরা বলছে এই আইনে কৃষকরা সুরক্ষা পাবে। কি সুরক্ষা পাবে সেটা বোঝা যাচ্ছে। আমরা যদি দেখি যে কৃষি ক্ষেত্রে কৃষকরা বলা হচ্ছে 22 সালের পর আর এই কথাটা বলে না, কৃষকদের আয় দ্বিগুণ হয়ে গেছে। সেখানে কৃষক কল্যাণে গৃহীত নানা কর্মসূচির কথা বলা হচ্ছে। আমি সংক্ষিপ্ত কয়েকটি ছোট উদাহরণ দেব। কৃষকদের চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সার, যা নাম হচ্ছে MOP, এর মূল্য 2009-10 সালে ছিল টন প্রতি 4,455 টাকা। বর্তমানে তার দাম দাঁড়িয়েছে 34,644 টাকা। ডিএপি বলে আরেকটা সার, দাম ছিল 9,350 টাকা টন, তা বর্তমানে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 27,000 টাকা টনে। 22-23 সালের বাজেটে কৃষি ক্ষেত্রে ভর্তুকি ছিল 2,51,139 কোটি টাকা। 23-24 তা কমে দাঁড়ায় 1,88,098 কোটি টাকা। 24-25 তা দাঁড়ায় 1,64,000 কোটি টাকা। এই বাজেটে বরাদ্দ আরো কমে গিয়ে দাঁড়ায় কৃষি ক্ষেত্রে মোট 5.42 কোটি টাকা। ফসল বীমা কমেছে
3,600 কোটি টাকা, সারে ভর্তুকি কমানো হয়েছে 26,000 কোটি টাকা। কৃষকদের যে ঋণ তা এখন বেড়ে দাঁড়িয়েছে 1,26,664 কোটি টাকা। পার্লামেন্টে এই চলতি অধিবেশনে কৃষিমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই কৃষকদের ঋণের ক্ষেত্রটাকে কি করা হবে। উনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন কোনো মতে কৃষি ঋণ মুকুব করা যাবে না। অথচ আমরা কি দেখছি, কর্পোরেট জগৎকে মোদিজির 10 বছরে ঋণ মুকুব করে দিয়েছে। ঋণ এবং ট্যাক্স নিয়মিতভাবে মুকুব করে চলছে। ঋণই মুকুব করেছে 25,60,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে আমাদের জাতীয় ব্যাংকগুলির থেকে যে ঋণ মুকুব করা হয়েছে তা হচ্ছে 14,025 কোটি টাকা। মোদিজি কিভাবে কর্পোরেটদের সেবা করছে, তার তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর শুধু আদানিকে, তার 10টা কোম্পানিকে জাতীয় ব্যাংকের 46,000 কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে। এই হচ্ছে সারা দেশে কৃষি ক্ষেত্রে কৃষক কল্যাণের সাধারণ চেহারা। এর নিরিখে যদি আমরা আমাদের রাজ্যের অবস্থা দেখি, রাজ্যের কৃষকদের অবস্থা মানে আরো করুণ। এই রাজ্যের অবস্থা, এই রাজ্যে নানা কথা বলা হচ্ছে মোদীর নির্দেশিত পথে নাকি কৃষকদের আয় শুধু দ্বিগুণ হয়নি, কৃষকদের আয় যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটা নাকি ভারতবর্ষের অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি। আমি যে প্রসঙ্গে আমি শুধু সরকারের দেওয়া কয়েকটা তথ্য শুধু তুলে ধরতে চাই। কৃষি আয়, কৃষকদের আয় যার উপর নির্ভর করে সে হচ্ছে কৃষি উৎপাদন। কৃষি উৎপাদনে ধানের উৎপাদন ছিল 17-18 অর্থবর্ষে আমাদের ধানের উৎপাদন ছিল 8,12,090 মেট্রিক টন। 23-24 তা দাঁড়িয়েছে 7,92,406 মেট্রিক টনে। 2017-18 সালে গমের উৎপাদন ছিল 336 মেট্রিক টন। 23-24 তা কমে দাঁড়ায় 203 মেট্রিক টনে। এর কারণ হিসাবে যেটা চিহ্নিত হয়েছে সেটা হচ্ছে একদিকে হচ্ছে সারের মূল্য বৃদ্ধি, অন্যদিকে হচ্ছে নিম্নমানের সার, বীজ আর সেচের অভাবের কারণে। কারণ সেচ ব্যবস্থা যেটা ছিল তার 70-75 অংশ অকেজ হয়ে গেছে। আমাদের রাজ্য সরকারের কৃষি প্রেমের আরো নমুনা আমরা দেখেছি, সেটা হচ্ছে গত অগাস্টের ভয়াবহ বন্যার সময়। সে বন্যায় সরকার তো ঘোষণা করেছে যে আমাদের রাজ্যে 17 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও বেসরকারি ভাবে সংখ্যাটা আরো বেশি। এর মধ্যে 17,000 কোটি টাকা সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী নাকি ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি হিসাব মোতাবেক 2,13,278 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে 1,30,832 জন। কৃষি পণ্যের ক্ষতি হয়েছে সেখানে 2,292,33,08,000 টাকা সরকারি হিসাব। মৎস্যজীবীদের ক্ষতি হয়েছে সেখানে 2,400 মেট্রিক টন মাছ। অথচ বন্যার ত্রাণে কৃষকরা কি পেল? কৃষকরা পেয়েছে 1,48,379 জন কৃষককে ব্যাংকে 1,000 টাকা করে সেখানে ক্ষতিপূরণ দিয়েছে সরকার। এ নিয়েই আমাদের রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষি মন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান প্রচার সহ নিজেরা বাহাবা কুড়াচ্ছে। মৎস্য চাষীদের ক্ষেত্রে মাত্র বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। এ হচ্ছে কৃষি প্রেমের নমুনাটা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, এই যে সারা দেশে কৃষকদের যে দুরবস্থা আজকে তৈরি হয়েছে, এর ফলশ্রুতিতে আমরা সকলেই জানি আমাদের দেশে এই
সময়ে গড়ে 31 জন কৃষক আত্মহত্যা করছে। দুর্দশাগ্রস্ত মানুষের মধ্যে আমাদের শ্রমিকদের অবস্থা আরো করুন। 60 কোটির বেশি মানুষ হচ্ছে শ্রমজীবী, শ্রমের সাথে যুক্ত। এই জায়গায় সরকারি হিসাবে তথ্য নিয়ে দেখা গেছে আমাদের 60 কোটি মানুষের শ্রমজীবী মানুষের মধ্যে হচ্ছে অধিকাংশই হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। সংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা সেখানে কাজ হারাচ্ছে। মুদি জমানায় আমি একটা ছোট্ট তথ্য আপনাদের দিচ্ছি। মুদি জমানায় আপনার ইউপিএ সরকারের সময় বলা হচ্ছে, নানা কথা বলা হচ্ছে, নূতন উৎপাদনমুখী শিল্প গড়ে উঠেছিল 1 লক্ষ। আর মুদি জমানায় 24 সালের ডিসেম্বর পর্যন্ত যে হিসাব, সেই হিসাব হচ্ছে উৎপাদনমুখী শিল্প তৈরি হয়েছে, নূতন শিল্প তৈরি হয়েছে 22,000। অন্যদিকে উৎপাদনমুখী শিল্প বন্ধ হয়ে গেছে 10 বছরে দেশে 40,175। সংগঠিত ক্ষেত্রে শিল্পে কাজ হারিয়েছে 23 সালের মার্চ মাস পর্যন্ত 2,40,00,000 মানুষ শিল্পে কাজ হারিয়েছে। আমাদের 14 থেকে 24 সাল উৎপাদন শিল্পে গড় বৃদ্ধি হয়েছে 3.1%। অথচ সেই জায়গায় 2004 থেকে 14 সাল পর্যন্ত শিল্পে বৃদ্ধির হার ছিল 7.8%। আমাদের এই সময়ে আমাদের দেশের যে আর্থিক অবস্থা সেটা সকলেই জানেন। এটা শুধু আমাদের কথা নয়, প্রাক বাজেটের সমীক্ষার মধ্য দিয়ে এবং তার আগেও, বিশেষ করে গত অক্টোবর মাস থেকে সারা দেশে যে আর্থিক সংকট, একদিকে খাদ্য পণ্য সহ দ্রব্যমূল্যের বৃদ্ধি 14 সালের তুলনায় 10.8% বেড়ে গেছে। সেই জায়গায় আমাদের একধারে শ্রমিকরা কাজ হারাচ্ছে, অন্যদিকে মজুরি কমে যাচ্ছে, বেকারিত্ব তো বাড়ছে। 14 সাল পর্যন্ত দেশে বেকারির গড় ছিল 6.1%। এটা মুদি জমানায় 24 সালের মার্চ পর্যন্ত এসে দাঁড়ায় 9.10%। আমাদের এই যে বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষক সংস্থা, IMF, বিশ্ব ব্যাংক, ADB বা আমাদের দেশে প্রথিতযশা যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি, অর্থনৈতিক ব্যক্তি বিশেষজ্ঞরা, এমনকি প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বা পূর্বের অর্থ সচিব গর্গ সাহেব, তারা যে তথ্য দিয়েছে সেই তথ্য হচ্ছে যে আমাদের সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের আয়, আমি 14 সালের তুলনা করতে চাই না, 17-18 সালের তুলনায়, যেখানে 17-18 সালে 12,665 টাকা থেকে কমে 11,858 টাকায় দাঁড়িয়েছে এই সময়ে। মহিলা শ্রমিকদের আয়, এটা হচ্ছে পুরুষ শ্রমিকদের, মহিলা শ্রমিকদের আয় 10,116 টাকা থেকে কমে 8,592 টাকা এসে দাঁড়িয়েছে। মহিলা স্বনির্ভর যে সংস্থাগুলি আছে, যুক্ত মহিলারা, তাদের মাসিক আয় 5,953 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 5,497 টাকা। এই কারেন্ট যে তথ্য, সেই তথ্য হচ্ছে মোট 65 কোটি শ্রমিকের মধ্যে 20% হচ্ছে
সংগঠিত ক্ষেত্রের শ্রমিক, বাকি সকলেই অসংগঠিত ক্ষেত্রে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দুর্দশা তো ভয়ঙ্কর। আমি ছোট্ট দুটো তথ্য দিয়ে আমি শেষ করব। অসংগঠিত শ্রমিকদের যে সুরক্ষার প্রশ্নে, বিশেষত নির্মাণ শ্রমিক সহ যারা নানা ক্ষেত্রে কাজ করে, অসংগঠিত ক্ষেত্রে কায়িক শ্রমিক কাজ করে, তাদের জন্য একটা শ্রমিক কল্যাণ তহবিল তৈরি করা হয়েছে। সেই শ্রমিক কল্যাণ তহবিলে আপনার জমাকৃত যে টাকা, সেই টাকার থেকে, সেই তহবিলের যে আইন ছিল, ইউপিএ সরকারের সময় যে আইন ছিল, সেই আইন বর্তমান সময়ে তো বাতিল করা হয়েছে। সেই তহবিলের টাকা থেকে যে সুযোগ সুবিধাগুলি শ্রমিকদের প্রাপ্য ছিল, সেই সুযোগ সুবিধাগুলি পাচ্ছে না। টাকা ছিল 1,17,507,22 টাকা। এটা কমতে কমতে বর্তমানে সেই তহবিলে আছে 70,744 কোটি টাকা। আমাদের রাজ্য সরকারের তহবিলেও এই তহবিলের টাকা আছে। সেই টাকা শ্রমিক কল্যাণে আজ আর ব্যয় করা হচ্ছে না। সেই টাকার হদিশ কেউ জানে না, সেই টাকা কোথায় আছে, কিভাবে আছে। এমনতর অবস্থায় আমাদের রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা দুর্দশা জানেন। ম্যালেরিয়া প্রকল্পের শ্রমিকরা কাজ হারা দীর্ঘদিন যাবৎ, তাদেরকে পুনরায় চাকরিতে নিযুক্ত করার দাবি আমরা করছি। সর্বভারতীয় ক্ষেত্রে যেমন দাবি আছে, অঙ্গনাদি যে কর্মী সহায়করা, তাদেরকে সরকারি চাকরি, স্থায়ী চাকরি হিসেবে ঘোষণা করা, চাকরি সাপেক্ষে তাদের বেতন বাড়ানো, এছাড়া অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বাড়ানো, আমাদের রাজ্যে মিড ডে মিল যে শ্রমিকরা আছে, তাছাড়া আশা কর্মী যারা নিয়োজিত আছে ভারতবর্ষের অন্য রাজ্যগুলিতে কম, তার তুলনায়ও আমাদের রাজ্যে কম। তাদের মজুরি বৃদ্ধির দাবি সহ তাদেরকে সরকারি কর্মী হিসেবে ঘোষণার দাবি আমরা রাখছি। আমাদের রাজ্যের সেখানে বলা হচ্ছে, আমাদের যে আয় নাকি মাথা পিছু গড় আয় নাকি বেড়ে গেছে 1,75,000 টাকারও বেশি নাকি আমাদের গড় আয়, যেটা ভারতবর্ষের যে গড় আয় তার চাইতেও বেশি। অথচ মুখ্যমন্ত্রী দাবি করছে, কেন্দ্রীয় মন্ত্রীদের বসিয়ে রেখেছে দাবি করছে, রাজ্যের কৃষি মন্ত্রী, অর্থমন্ত্রী দাবি করছে। আর অর্থ কমিশনের চেয়ারম্যান যে গিয়েছিল, উনি ফেরার সময় যে সাংবাদিক সম্মেলন করেছে, সেই সম্মেলনে উনি ঘোষণা করেছেন যে আমাদের যে দৈনিক আয়, গড় আয় ভারত জাতীয় গড়ের থেকে তো কমই, অন্যান্য রাজ্যের থেকেও কম। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। আমাদের রাজ্যের রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী, রিজার্ভ ব্যাংক একটা তথ্য তুলে ধরেছে এই গত বছরের শেষ দিকে, সম্ভবত নভেম্বর মাসে একটা তথ্য প্রকাশিত করেছে। সেই তথ্যে দেখা গেছে ভারতবর্ষে অসংগঠিত ক্ষেত্রের যে শ্রমিক, এর মধ্যে নির্মাণ ক্ষেত্রে নিয়োজিত পুরুষ শ্রমিকদের সর্বোচ্চ মজুরি পায় আপনার হচ্ছে জম্মু কাশ্মীরে 552 টাকা 90 পয়সা। তারপরেই বেশি মজুরি পায় হিমাচলে, সেখানে 526 টাকা 90 পয়সা। সমস্ত রাজ্যগুলির তথ্য দিতে গেলে অনেক সময় লাগবে। আমাদের রাজ্যের কথাই ধরি, আমাদের রাজ্য সব কয়টা রাজ্যের মধ্যে সবচাইতে কম মজুরি পায় 322 টাকা 20 পয়সা। অকৃষি ক্ষেত্রের মজুরি তামিলনাড়ুতে 519 টাকা পায়, 520 টাকা 12 পয়সা পায়, আর আমাদের রাজ্যে পায় 311 টাকা 11 পয়সা। এই হচ্ছে আমাদের সার্বিক চিত্র, কৃষি এবং শ্রমিক ক্ষেত্রে সার্বিক চিত্র। অথচ এটাই হচ্ছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি। আমাদের মোদী সরকার বলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছি। মোদী সরকার সম্প্রতি বাজেট অধিবেশন চলাকালীন সময়েও কতগুলি সরকারি প্রকল্পে বলে বেড়াচ্ছে ভারতবর্ষ নাকি এখন
বিনিয়োগের অন্যতম ক্ষেত্র। বিদেশি বিনিয়োগরা নাকি এই সময় ভারতবর্ষে বিনিয়োগ করছে, অথচ সরকারি তথ্য থেকে দেখা গেছে আমাদের দেশ থেকে যে বিদেশি বিনিয়োগকারীরা এই সময় পর্যন্ত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত 17 লক্ষ কোটি টাকা বিনিয়োগ তুলে নিয়ে গেছে। আমাদের ঋণের পরিমাণ, সরকারের ঋণের পরিমাণ সে হচ্ছে জিডিপির 83%, সাথে আছে গুপ্ত ঋণ। এক কথায় বলা যায় ঋণের ভারে আমরা উচ্চ হয়ে গেছি। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যাই লুকুচুকু করার চেষ্টা করো, নানা কথা বলছে। আমরা আজকে নানাভাবে প্রচার মাধ্যমে এগুলি বেরিয়ে আসছে, আমাদের দুর্দশার চিত্র, দরিদ্র মানুষের দুর্দশার চিত্র এগুলি বেরিয়ে আসছে। এগুলি নিয়ে বলতে চাই ঔষধ বাবু আছে, শান্তনু বাবু আছে, এরা চুপ করার থাকলে চুপ করবেন। আমাদের যে বৈদেশিক মুদ্রা ভান্ডার এটাও ভয়ঙ্কর ভাবে কমে গেছে। এটা এই সময়ের মধ্যে গত কয়েক মাসে 5,690 বিলিয়ন ডলার কমে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে 6,34,585 বিলিয়ন ডলার, যা গত 10 বছরের তুলনায় সর্বনিম্ন। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে চন্দ্রশেখরজি মন্ত্রিত্বকালীন সময়ের অবস্থাকে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই কনভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই ক্ষেত্রে আমরা সর্বভারতীয় পরিস্থিতির নিরিখে এবং রাজ্যের পরিস্থিতির নিরিখে যে দাবি সনদ তৈরি করেছি, সর্বভারতীয় দাবি সনদের সাথে এই দাবিতে আমরা রাজ্যব্যাপী এই কৃষক শ্রমিকদেরকে আরো বেশি বেশি করে সংগঠিত করে আমরা দেশের এই যে অরাজক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এর প্রতিবাদে আন্দোলনে সামিল করার ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো পথ খোলা নেই। এই ক্ষেত্রে কথা বলি, শুধু শেষ করবো, মোদী জমানায় বিকশিত হচ্ছে শুধু ধন কুবেররা আর অসৎ উপায়ে যারা অর্থ উপার্জন করছে, আর শ্রমিক, কৃষক সহ বেকার যুবক সর্বংশের মানুষ উপেক্ষিত। এর থেকে দেশটাকে, মানুষকে রক্ষা করতে গেলে পরে যত দ্রুত সম্ভব বিজেপি শাসনের অবসান ঘটাতে হবে। এই অবসান ঘটানোর জন্য আমাদের সংগ্রাম একে আরো তেজি করার জন্য, শক্তিশালী করার জন্য প্রদেশ কংগ্রেস পর্যায়ক্রমে আমরা আমাদের সংগঠনকে আন্দোলনমুখী করে তোলার প্রচেষ্টা গ্রহণ করেছি। এর নিরিখে 16 তারিখ আগামী পরশু আমাদের এই কনভেনশন হতে যাচ্ছে। তার পরবর্তী সময়ে আমরা এই নির্দিষ্ট দাবি সনদের আরো রাজ্যের প্রয়োজনীয় দাবিগুলিকে ভিত্তি করে আমরা রাজ্যব্যাপী আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই ক্ষেত্রে প্রচার মাধ্যমের আমরা সম্পূর্ণ সহযোগিতা কামনা করে আমার কথা বলা শেষ করছি। আমি মার্জনা চেয়ে নিচ্ছি, হয়তো খানিকটা বেশি সময় লেগে গেছে, তার জন্য একটু মার্জনা চেয়ে নিচ্ছি। আমি 1 মিনিট বলবো, বেশি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি সকলকে প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। অ্যাকচুয়ালি সবকা সাথ সবকা বিকাশ মোদীর যে স্লোগান, বর্তমান সারা ভারতবর্ষের কৃষকের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই স্লোগানটা এখন আর প্রযোজ্য নয়। কৃষকরা দীর্ঘ সময় 384 দিন আন্দোলনের পরে 700-র উপরে কৃষক মারা গিয়েছে শুধুমাত্র কয়েকটা দাবি নিয়ে। এটা নতুন আইনটা বাতিল করা আর এমএসপি চালু। আপনারা জানেন স্বামীনাথনে 201টা প্রস্তাব ছিল ভারতবর্ষের কৃষি ডেভেলপমেন্ট ক্ষেত্রে। 201টার মধ্যে 75টা দাবি কংগ্রেস গভর্নমেন্ট বিগত দিনে আপ টু মনমোহন সিং পর্যন্ত পর্যায়ক্রমে এগুলি কার্যকরী করেছে। অনলি 26টা পয়েন্ট মোদী জমানা আজকে 20 বছর হয়ে গেল, আর 10 বছর চলে গেল, আবার নতুন ভাবে পদার্পণ। এই দাবিগুলো উনি মানতে পারছেন। আমি কংগ্রেস বিগত দিনে কৃষকদের জন্য কি করেছে উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট আমি বলছি আপনাদের সামনে। স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলোপ ঘটিয়ে কৃষকদের জমির মালিকানা স্বত্ব প্রদান করেছে।
1952-তে যেটা বিল এনেছিল 53-তে কার্যকরী হয়েছে। কৃষকদের জমিতে জল সেচের জন্য বড় বড় ডাম, আর্টিফিশিয়াল খাল তৈরি করে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করেছে এবং ভারতবর্ষ